অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আসলে প্রথম ক্লাস তোমাদের একাদশ শ্রেণীর, কিন্তু আমাদের বা তোমাদেরও দুর্ভাগ্য যে তোমাদেরকে সরাসরি আমরা ক্লাসে এনে ক্লাস নিতে পারছি না। যাই হোক, তবুও আমাদের পড়াশোনা থেমে থাকবে না, পড়াশোনা চলবে এবং আশা করি তোমরা বাসায় আজ থেকেই শুরু করবে পড়াশোনা। আর আজকে আমি তোমাদের রসায়নের প্রথম পত্র নিয়ে আলোচনা করব। তো আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী অধ্যাপক। তো এই পরিচয় দিয়ে আজকে শুরু করলাম। তোমাদের পরিচয় আশা করি ক্লাস শুরু হলে ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো। তো মূল কথা হলো, তোমাদের টিউটোরিয়ালের একটা সিলেবাস তোমরা পেয়েছো। রসায়ন প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়নের অধ্যায়টির উপরে আমি সিলেবাসটা তৈরি করেছি এবং এই অধ্যায়টাকেই মূলত আমরা গুরুত্ব দিয়ে আজকে থেকে আমরা ক্লাসটা শুরু করব। তো এখানকার তোমরা বোর্ডে দেখবে আমি আজকে লিখেছি আজকের আলোচ্য বিষয় অধ্যায় 2 এর গুণগত রসায়ন। আর যে বিষয়গুলি আলোচনা করব তার একটা সংক্ষেপ ধারণা তোমাদের দিয়েছি, তোমরা লিখে রাখো। প্রথমে আমি দিয়েছি পরমাণু, অর্থাৎ এই সম্পর্কে আমাদের ধারণাটা আমরা ব্যাখ্যা করব। এরপরে দিয়েছি মূল কণিকা, তারপরে দিয়েছি স্থায়ী মূল কণিকা, তারপর অস্থায়ী মূল কণিকা এবং সর্বশেষে দিয়েছি কম্পোজিট কণিকা। তো আমরা মূলত এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, যেগুলো তোমাদের পূর্ব পাঠের সাথে সংশ্লিষ্ট এবং আশা করি তোমরা সহজেই বিষয়গুলি বুঝবে। তাহলে এই অধ্যায়টি হচ্ছে গুণগত রসায়ন। এই গুণগত রসায়নের প্রথম যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে পরমাণু। তাহলে যদি আমরা পরমাণু সম্পর্কে ধারণা নিতে চাই, তাহলে পরমাণুর সাথে কিন্তু মূল কণিকাগুলাও সংশ্লিষ্ট। তাই আমরা প্রথমেই পরমাণু কি এই বিষয়টা একটু জানার চেষ্টা করব। তো আমি বোর্ডে একটু সংক্ষেপ করে লিখে দিচ্ছি পরমাণু কি। পরমাণু তোমরা একটু লক্ষ্য করো এবং লিখে রাখো। পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাদের স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। অংশগ্রহণ করতে পারে তাকে পরমাণু বলে। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি পরমাণু কি এর একটি জ্ঞানমূলক ধারণা তোমাদেরকে লিখে দিয়েছি। তো পরমাণু হচ্ছে একটি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাদের স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তাদেরকে আমরা পরমাণু বলি। তাহলে পরমাণু তোমরা আসলে সবাই জানো মৌলিক পদার্থ কি। তো ইউপেক কর্তৃক আবিষ্কৃত এই পর্যন্ত মৌলের সংখ্যা হচ্ছে 118টি। এই 118টি মূলত মৌলিক পদার্থ। অর্থাৎ মৌলিক পদার্থ হচ্ছে এমন একটি পদার্থ যাকে বিশ্লেষণ করলে বা ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে আমরা মৌলিক পদার্থ বলি। তা আমরা উদাহরণ দিতে পারি, যেমন সোডিয়াম পরমাণু। উদাহরণ সোডিয়াম পরমাণু, অক্সিজেন পরমাণু। সোডিয়াম পরমাণুর পরে আমরা লিখব অক্সিজেন পরমাণু। অর্থাৎ পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং স্বাধীন অস্তিত্ব প্রদর্শন করতে পারে না। এই বিষয়গুলা আমরা যদি সোডিয়াম এবং অক্সিজেনের ক্ষেত্রে প্রয়োগ করি, এই সবগুলি বৈশিষ্ট্যই এই দুটি মৌলের মধ্যে বিদ্যমান, তাই এরা হচ্ছে পরমাণু। এখন পরমাণুর বিষয়টা আলোচনার মূল কারণ হচ্ছে, তোমরা লক্ষ্য করো পরের টপিকে আমি লিখেছিলাম
মূল কণিকা বা মৌলিক কণিকা। মূল কণিকা বা মৌলিক কণিকা যাকে আমরা ফান্ডামেন্টাল পার্টিকেলস বলি, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। ফান্ডামেন্টাল পার্টিকেলস আসলে কি? আমরা একটু আগে লিখেছি যে পরমাণু বলতে আমরা কি বুঝি। তাহলে ফান্ডামেন্টাল পার্টিকেলস বা মৌলিক কণা হচ্ছে যে এই যে পরমাণুগুলি যে সকল অতি সূক্ষ্ম কণিকাগুলি দ্বারা গঠিত, তাদেরকে আমরা মূল কণিকা বা মৌলিক কণিকা বলি। আমি আবার বলছি, যে সকল অতি সূক্ষ্ম কণিকাগুলি দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মূল কণিকা বা মৌলিক কণিকা বলে। অর্থাৎ পরমাণু গঠিত হতে হলে অবশ্যই মূল কণিকা লাগবে। এখন বিষয়টা হচ্ছে মূল কণিকা আসলে কয় ধরনের হয়, এই বিষয়টা আমাদের একটু জানা দরকার। তো একটু আগে তোমরা লিখেছো, বোর্ডে আমি লিখেছিলাম, আশা করি তোমরা লিখছো এবং লিখবে এবং বাসায় এগুলি অবশ্যই দেখবে। আর বই তোমরা কিনে ফেলবে যারা কিনোনি এখনো। আর বই প্রথম পত্র আমি দিয়েছি মাহবুব হাসান লিঙ্কনের, এই বইটাই তোমরা কিনো এবং পড়তে থাকো। আর যখন যে বিষয়টা আলোচনা করব সাথে সাথে চেষ্টা করবে বোর্ড থেকে লিখে নেওয়া অথবা বাসায় আবার এটা পড়া। তাহলে পরমাণুর সংজ্ঞাটা আমরা দেখলাম। পরমাণুর সাথে আবার রিলেটেড আমরা মূল কণিকা, তা আমি একটু লিখে দিচ্ছি মূল কণিকা কি। এগুলো জ্ঞানমূলক আকারে পরীক্ষায় দেয়া হয়, তোমরা একটু লিখে রাখো। মূল কণিকা বা মৌলিক কণিকাও বলা যাবে এটাকে। মূল কণিকা যে সকল অতি সূক্ষ্ম কণিকা গুলি দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মূল কণিকা বলে। মূল কণিকা বা মৌলিক কণিকা, মৌলিক কণিকা বলে। তাহলে আমরা উল্লেখ করেছি কি যে সকল অতি সূক্ষ্ম কণিকাগুলি দ্বারা। এখন কোন সূক্ষ্ম কণিকাগুলি দ্বারা পরমাণু গঠিত, এইটা আমাদের এখন জানার বিষয়। তাহলে এই মূল কণিকা তিন ধরনের হয়ে থাকে। মূল কণিকা কয় ধরনের হয়ে থাকে? তিন ধরনের হয়ে থাকে। কি কি তোমরা একটু লক্ষ্য করো। একটু আগে আমি লিখেছিলাম স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, আমরা লিখি মূল কণিকা তিন ধরনের হয়ে থাকে। তোমরা নোট করে রাখো, যা লিখে দিচ্ছি ভালো হবে, সহজ লাগবে এবং মনে থাকবে। মূল কণিকা তিন ধরনের হয়ে থাকে। নাম্বার ওয়ান, স্থায়ী মূল কণিকা। নাম্বার টু, অস্থায়ী মূল কণিকা। নাম্বার থ্রি, কম্পোজিট কণিকা। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, কণিকা সম্পর্কে বা মূল কণিকা সম্পর্কে আমাদের একটা আইডিয়া দিয়ে দিলাম। তোমাকে যদি বলা হয় মূল কণিকা কি, তাহলে তুমি লিখবে যে সকল অতি সূক্ষ্ম কণিকাগুলি দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মূল কণিকা বা মৌলিক কণিকা বলে। মূল কণিকা তিন ধরনের হয়ে থাকে। এক, স্থায়ী মূল কণিকা। দুই, অস্থায়ী মূল কণিকা। তিন, কম্পোজিট কণিকা। তাহলে এখন আমরা এই তিনটির ধারণা আবার আমরা একটু নেয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, আমি প্রথমে লিখেছি স্থায়ী মূল কণিকা। তো স্থায়ী মূল কণিকা কথাটির অর্থ কি? স্থায়ী বলতে আমরা বুঝি যে কণিকাগুলি স্থায়ীভাবে থাকে পরমাণুর মধ্যে, তাদেরকে আমরা স্থায়ী মূল কণিকা বলি। স্থায়ী মানে এটা আর মানে অনুপস্থিত থাকে না, উপস্থিত থাকে সবসময়। তাহলে এই পর্যন্ত আবিষ্কৃত 118টি মৌল, এই 118টি মৌলের একমাত্র হাইড্রোজেনের শুধুমাত্র নিউট্রন নেই, বাকি সবগুলা মৌলেরই কি আছে? তিনটি স্থায়ী মূল কণিকা আছে। তোমরা আরেকটু
মনোযোগ দিয়ে লক্ষ্য করো কি বলেছি। তোমাকে যদি বলা হয় স্থায়ী মূল কণিকা কি, তাহলে আমরা বলবো যে সকল মূল কণিকাগুলি প্রায় সকল মৌলের মধ্যেই থাকে এবং স্থায়ীভাবে থাকে তাদেরকে আমরা স্থায়ী মূল কণিকা বলবো। তবে মনে রাখতে হবে 118টি মৌলের মধ্যে একমাত্র হাইড্রোজেনেরই শুধুমাত্র নিউট্রন নেই, অর্থাৎ নিউট্রন হচ্ছে একটি স্থায়ী মূল কণিকা। তাহলে এখন আমরা স্থায়ী মূল কণিকার একটু ধারণা দিয়ে দিই, একটু লক্ষ্য করো। স্থায়ী মূল কণিকা, তাহলে আমরা কি বলেছিলাম, যে সকল মূল কণিকা সমূহ সকল মৌলে থাকে এবং স্থায়ী হয় তাকে স্থায়ী মূল কণিকা বলে। স্থায়ী মূল কণিকা কি কি? স্থায়ী মূল কণিকা তিনটি। নাম্বার 1 ইলেকট্রন, নাম্বার 2 প্রোটন, নাম্বার 3 নিউট্রন। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, স্থায়ী মূল কণিকা কি? যে সকল মূল কণিকা সকল মৌলে থাকে এবং স্থায়ী হয় তাকে স্থায়ী মূল কণিকা বলে। স্থায়ী হয় মানে কোন মূল কণিকা তিনটি? তোমরা লক্ষ্য করো আমি লিখেছি স্থায়ী মূল কণিকা তিনটি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই তিনটি মূল কণিকা সকল মৌলেই থাকে, শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুতে নিউট্রনটা থাকে না। হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন থাকে না। তাহলে আমরা বুঝলাম যে স্থায়ী মূল কণিকাগুলি প্রায় সকল মৌলের মধ্যেই থাকে, তাহলে তাদেরকে আমরা বলবো স্থায়ী মূল কণিকা। তাহলে শিক্ষার্থীরা তোমরা লিখে রাখো, অনেকেই হয়তো বই কিনোনি, লিখে রাখো, বই থাকলেও লিখে রাখো, পড়তে সহজ লাগবে, মনে থাকবে। তাহলে স্থায়ী মূল কণিকা আমরা শিখে ফেললাম। এবার আমরা চলে যাই অস্থায়ী মূল কণিকা। তবে এই তিনটা স্থায়ী মূল কণিকার একটু ধারণা তোমরা নিবে, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে একটু ধারণা রাখবে। তো সেই বিষয়টা তোমরা আগেও পড়েছো, তবু আমি একটু ধারণা দিয়ে দিই। তিনটি স্থায়ী মূল কণিকার আবার একটু সংক্ষিপ্ত ধারণা নিয়ে রাখবে, অর্থাৎ ইলেকট্রন সম্পর্কে ধারণা, প্রোটন সম্পর্কে ধারণা এবং নিউট্রন সম্পর্কে ধারণা। তাহলে আমরা একটু সহজ করে বলতে পারি, যদি বলে ইলেকট্রন সম্পর্কে কি ধারণা তুমি দিবে? তুমি প্রথমে বলতে পারো এটি ঋণাত্মক চার্জযুক্ত একটি সূক্ষ্ম কণিকা। ইলেকট্রনটা কেমন হবে? ঋণাত্মক চার্জযুক্ত একটি সূক্ষ্ম কণিকা। তারপরে একে ই মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রনকে আমরা ই মাইনাস দ্বারা প্রকাশ করব। ওই মাইনাসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটি ঋণাত্মক চার্জযুক্ত একটি কণা। তাহলে আমি আবার বলছি, তুমি ইলেকট্রনের কিছু ধারণা দিবে। নাম্বার 1, এটি পরমাণুর ঋণাত্মক চার্জ বিশিষ্ট একটি সূক্ষ্মতম কণিকা। নাম্বার 2, ইলেকট্রনকে ই মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। নাম্বার 3, তুমি লিখতে পারো এটি ঋণাত্মক চার্জ বহন করে, যার মান 1.609 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তারপরে তুমি এর ভর মনে রাখার চেষ্টা করবে, 9.1 ইন্টু 10⁻⁻8 গ্রাম। তাহলে আমরা চার্জ এবং ভর মনে রাখার চেষ্টা করব। প্রকাশ, তাহলে আমরা প্রত্যেকটা স্থায়ী মূল কণিকার এই অংশটা আমরা অবশ্যই মনে রাখবো। তাহলে আরেকটা ধারণা তুমি রাখতে পারো, এটাকে আবিষ্কার করেন স্যার জে জে থমসন, সর্বপ্রথম এর অস্তিত্ব পান। তবে
এর নামকরণ করেন স্টোনি নামে একজন বৈজ্ঞানিক। তাহলে আমরা জানলাম যে ইলেকট্রন কি যদি বলা হয়, তাহলে তুমি বলবে ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত একটি সূক্ষ্মতম কণিকা। নাম্বার 2, ইলেকট্রনকে ই মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। নাম্বার 3, ইলেকট্রনের চার্জ -1.609 × 10⁻⁻19 কুলম্ব। নাম্বার 4, ইলেকট্রনের ভর 9.1 × 10⁻28 গ্রাম। আর এর নামকরণ করেন স্টোনি। এর অস্তিত্ব আবিষ্কার করেন স্যার জে থমসন। এই আইডিয়াগুলি আমরা অবশ্যই রাখবো। ঠিক একইভাবে প্রোটন এবং নিউট্রনেরও চার্জ, ভর একইভাবে আমরা মনে রাখবো। তোমরা এগুলি পড়ে নিবে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের আবিষ্কার সহ। প্রোটন আবিষ্কার করেন কে? গোল্ডস্টাইন। প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী গোল্ডস্টাইন। প্রোটনকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। প্রোটন কি? হাইড্রোজেন থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে যে অংশটি পাওয়া যায় তাকে আমরা প্রোটন বলি। তাহলে এটা আমরা ইলেকট্রনের ধারণা। তাহলে প্রোটনকে আমরা পি দ্বারা প্রকাশ করি অথবা H+ দ্বারা প্রকাশ করি। তাহলে একইভাবে আমরা এটার চার্জ, ভর, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের চার্জ, ভর তোমরা, তবে নিউট্রনের কোনো চার্জ থাকে না, এই জন্য এর নাম দেওয়া হয়েছে নিউট্রন, অর্থাৎ নিউট্রাল থেকে নিউট্রন। এটা আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। লিখে দিই বানানটা, চ্যাডউইক। এটা আবিষ্কার করেন গোল্ডস্টাইন। গোল্ডস্টাইন। এটা আবিষ্কার করেন স্যার জে থমসন। জে থমসন। নামকরণ করেন স্টোনি। নামকরণ, আবিষ্কার, এইভাবে আমরা এগুলি মনে রাখবো। তাহলে তোমরা স্থায়ী মূল কণিকার 3টি ধারণা তোমরা অবশ্যই মনে রাখবে এবং পড়ে ফেলবে। তাহলে আমরা স্থায়ী মূল কণিকা সম্পর্কে জানলাম যে যে সকল মূল কণিকাগুলি প্রায় সকল মৌলের মধ্যে স্থায়ীভাবে পাওয়া যায় তাদেরকে স্থায়ী মূল কণিকা বলে। এবার শিক্ষার্থীরা আমরা চলে যাই অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকা। তার মানে অস্থায়ী শব্দটা থেকে বোঝা যাচ্ছে যে সকল মূল কণিকা কিছু কিছু মৌলের মধ্যে স্থায়ীভাবে থাকে না। একটু লিখে রাখো, যে সকল মূল কণিকা কিছু কিছু মৌলের মধ্যে থাকে, মৌলের মধ্যে অস্থায়ীভাবে থাকে। অস্থায়ীভাবে থাকে তাদেরকে অস্থায়ী মূল কণিকা বলে। অস্থায়ী মূল কণিকার সংখ্যা অনেক, প্রায় 100টি, প্রায় 100-র মতো অস্থায়ী মূল কণিকা আছে। কণিকা আছে, এর মধ্যে উল্লেখযোগ্য এক পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, তারপরে আমরা দিতে পারি ম্যাসন। এইগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা। তাহলে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমি বোর্ডে লিখেছি, তোমরা এগুলা উঠিয়ে রাখো। অস্থায়ী মূল কণিকা,
যে সকল মূল কণিকা কিছু কিছু মৌলের মধ্যে অস্থায়ীভাবে থাকে তাদেরকে অস্থায়ী মূল কণিকা বলে। প্রায় 100-র মতো অস্থায়ী মূল কণিকা আছে। এর মধ্যে উল্লেখযোগ্য পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো এবং মেসন। আশা করি তোমরা এই বিষয়গুলি বুঝতে পেরেছো এবং তোমরা খাতায় উঠিয়ে রেখেছো। তাহলে শিক্ষার্থীরা আমরা মূল যে বিষয়ে মূল কণিকার 3টি অংশের 2টি অংশ নিয়ে আমরা আলোচনা করলাম। একটি হচ্ছে স্থায়ী মূল কণিকা যার 3টি অংশ, এবং যে মূল কণিকাগুলি প্রায় সকল মৌলের মধ্যে থাকে, শুধুমাত্র হাইড্রোজেনের মধ্যে নিউট্রনটা থাকে না, তাদেরকে আমরা স্থায়ী মূল কণিকা হিসেবে পড়েছি। 2 নম্বর অস্থায়ী মূল কণিকা, যে সকল মূল কণিকা অস্থায়ীভাবে কিছু কিছু মৌলের মধ্যে বিদ্যমান তাদেরকে আমরা অস্থায়ী মূল কণিকা বলি। আর অস্থায়ী মূল কণিকার সংখ্যা 100 মতো। এর মধ্যে উল্লেখযোগ্য আমি লিখেছি কয়েকটি, তোমরা একটু লিখে রাখো। পজিট্রন, 2 নিউট্রিনো, 3 অ্যান্টি নিউট্রিনো, 4 মেসন। নামগুলি মুখস্থ রাখবে, মনে রাখবে। এবার আমরা চলে যাই কম্পোজিট কণিকা। এবার আমরা কম্পোজিট কণিকায় চলে যাই। কম্পোজিট কণিকা, কম্পোজিট কণিকা স্থায়ী ও অস্থায়ী মূল কণিকা ছাড়াও কতিপয় মৌলে এক ধরনের ভারী কণা পাওয়া যায়, তাদেরকে কম্পোজিট কণিকা বলে। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো আমি কি লিখেছি। তাহলে আমরা একটু আগে শুরু করেছিলাম যে বিষয়টা নিয়ে, যে মূল কণিকা 3 ধরনের হয়ে থাকে। মূল কণিকা কয় ধরনের হয়ে থাকে? 3 ধরনের হয়ে থাকে। 1 স্থায়ী মূল কণিকা, 2 অস্থায়ী মূল কণিকা, 3 কম্পোজিট কণিকা। ইতিমধ্যে আমরা 3টি সম্পর্কে ধারণা পেয়েছি। এর মধ্যে তৃতীয়টি ছিল কম্পোজিট কণিকা, সেই অংশটি এখন আমি লিখলাম। তোমরা একটু লক্ষ্য করো কম্পোজিট কণিকা। লক্ষ্য করো কি লিখেছি, স্থায়ী ও অস্থায়ী মূল কণিকা ছাড়াও কতিপয় মৌলে এক ধরনের ভারী কণা পাওয়া যায়, তাদেরকে কম্পোজিট কণিকা বলে। তাহলে কম্পোজিট কণিকাকে আবার 2 অংশে ভাগ করা যায়। কম্পোজিট কণিকা আবার 2 ধরনের হয়। কম্পোজিট কণিকা 2 প্রকার। নাম্বার 1 আলফা কণা, নাম্বার 2 ডিউটেরন। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো কম্পোজিট কণিকা আবার 2 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে আলফা কণা, আরেকটি হচ্ছে ডিউটেরন। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো মূল কণিকা সম্পর্কে ধারণাটা তোমরা অবশ্যই ভালো করে রাখবে, এবং এই অংশ থেকে জ্ঞান এবং অনুধাবন অংশ, এমসিকিউ অংশ সাধারণত পরীক্ষায় এসে থাকে। তাহলে আমরা মূল কণিকার যে অংশগুলি সেগুলি সব আমরা শিখলাম। এখন আমরা এইটার সাথে রিলেটেড বা সংশ্লিষ্ট একটা তথ্য সেটা আমরা একটু দেখাই, যে মূল কণিকা মধ্যে আমরা স্থায়ী মূল কণিকা পেয়েছিলাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে ইলেকট্রনের চার্জ কিভাবে হিসাব করা যায় আমরা এটা একটু দেখি। অনুধাবনমূলক একটি প্রশ্ন। আমরা একটু আগে লিখেছিলাম ইলেকট্রনের চার্জ 1.609 × 10⁻⁻19 কুলম্ব।
ইলেকট্রনের চার্জ আমরা কিভাবে বের করব? তাহলে আমরা প্রশ্নটা একটু লিখে দিই, এটা অনুধাবনমূলক একটা প্রশ্ন। ইলেকট্রনের চার্জ নির্ণয় করো, অর্থাৎ কিভাবে তুমি ইলেকট্রনের চার্জ পাবে। তাহলে এর সমাধান আমরা কিভাবে করব তোমরা একটু লক্ষ্য করো। ইলেকট্রনের চার্জ ই মাইনাস ইকুয়াল টু ইলেকট্রনের চার্জ ই মাইনাস ইজ ইকুয়াল টু এফ বাই এন। সাইড নোট দিচ্ছি, এফ মানে 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে মানে 96,500 কুলম্ব, আর এন হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার, এর মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, ইলেকট্রনের চার্জ আমরা নির্ণয় করছি। আমরা কিভাবে করব? আমরা জানি ইলেকট্রনের চার্জ ই মাইনাস ইজ ইকুয়াল টু এফ বাই এন। এফ কে আমরা কি দিয়ে প্রকাশ করব? 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে কাকে বলে? 96,500 কুলম্বকে 1 ফ্যারাডে বলে। তারপরে আমরা নিচে লিখেছি এন। এন কে আমরা কি বলবো? অ্যাভোগাড্রোর সংখ্যা। এর সংখ্যায় মান কত? 6.023 ইন্টু 10⁻23। তাহলে এই মানগুলো আমরা এখন বসাই। এফ এর মান হচ্ছে 96,500 আর অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তাহলে এইটাকে তোমরা ভাগ করলে পাবে 1.609 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো আমরা কিভাবে ইলেকট্রনের চার্জ বের করতে পারি। এই সমাধানটা আমি এখন দেখালাম যে ইলেকট্রনের চার্জ বের করার সূত্র হচ্ছে এফ বাই এন। এফ হচ্ছে 1 ফ্যারাডে, এন হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। 1 ফ্যারাডে কাকে বলে আমরা এটাও শিখে গেলাম। 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব, আর অ্যাভোগাড্রোর সংখ্যা মানে কি? 6.023 ইন্টু 10⁻23। এই সংখ্যাটাকে আমরা বলি অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে ফ্যারাডেকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা পাই 1.609 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তোমাদেরকে একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা এগুলি বাসায় করবে। এতক্ষণ যে আলোচনা করেছি তা সবই বাড়ির কাজ, তবে আমি আলাদা প্রশ্ন আকারে দিচ্ছি 2-3টা, তোমরা একটু লক্ষ্য করো। 3টি স্থায়ী মূলকণিকার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। পরের অংশ, কম্পোজিট কণিকা বলতে কি বুঝো? কম্পোজিট কণিকা বলতে কি বুঝো? পরের অংশ, ইলেকট্রনের চার্জ নির্ণয় করো। সর্বোপরি আমরা মূল কণিকার বিস্তারিত ধারণা ব্যাখ্যা আমরা করেছি, বিস্তারিত ধারণা। তাহলে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করেছো আমি যে বিষয়গুলো লিখেছি সেগুলা আমাদের পড়ার মধ্যেই আছে। তোমরা এই বিষয়গুলি ভালো করে পড়বে এবং খাতায় বের করবে কিভাবে ক্যালকুলেশনটা করে আমি এই মানটা পেয়েছি। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা ভালো থাকবে এবং বাসায় পড়াশোনা করবে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না, এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।